এই লোকটা শারীরিকভাবে অক্ষম, যে কারণে তার বউয়ের কাছে আসতো এলাকার এক মাতব্বর, আর লোকটা মাতব্বর হয়ে কাজ করত। কিন্তু লোকটা যখন ডাক্তার দেখিয়ে শারীরিক সমস্যা ঠিক করে ফেলে, তখন সে তার সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে চায়। এর জন্য সে মাতব্বরকে মেরে ফেলে এবং মাতব্বরের বউকে ধর্ষণ করে। লোকটা যে এলাকার মাতব্বর হবে সেটা বলেছিল এক বুড়ি। এই বুড়ির আবার রয়েছে অদ্ভুত ক্ষমতা, সে সবকিছু আগে থেকেই বলে দিতে পারে। কিন্তু এই বুড়ির ভেতরে আসলে কি রয়েছে? তো বন্ধুরা, শুরু করা যাক ছায়া গল্পের আজকের আয়োজন। শুরুতেই দেখা যায় একটি মাছ ছটফট করছে। এই মাছটারও একটা রহস্য আছে। এই রহস্য একেবারে মুভির শেষেই দেখতে পাবো। মাছটার পাশে একটা ছেলে উদ্ভট ভঙ্গিতে নিজের মতো করে নাচানাচি করছে। নৌকায় থাকা এক বুড়ি বল্লম ছুঁড়ে মারে মাছটার দিকে। মাছটা মারা যায়। এই বুড়িটা আর এই ছেলেটার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, সেটা আমরা মুভি চলতে চলতেই দেখতে পাবো। মাছটা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে দুটো লোক সমুদ্রের পাশ দিয়ে বাইক নিয়ে চলে যায়। এটা ছিল মুভির প্রথম দৃশ্য। এই সিনে একটা ছেলে যার নাম মোকাই, সে ডাব্লু ভাই নামের এক লোকের বিরুদ্ধে কিছু মানুষকে উস্কে দিচ্ছে। এই মানুষদের একসাথে থাকার পরামর্শ দিচ্ছে। পরে সিনে আমাদেরকে ডাব্লু ভাইকে দেখানো হয় তার সমুদ্রের পাশে মাছের আড়ত রয়েছে, সেই সঙ্গে 2 নম্বরই কাজকর্মে সে জড়িত। আর ডাব্লু ভাইয়ের পাচেটে চলে এই মদন হালদার নামের লোকটা। মদন হালদার এলাকার এক নেতা। ডাব্লু ভাই মদনকে বলে, মন্দার আর বঙ্কাকে ডাক, মোকাইকে মারতে হবে তো। মদন বলে, মন্দারকে জোড়াবাড়ি দেওয়ার কথা বলেছিলেন, এবার না হয় ওকে দিয়ে দিয়েন। ডাব্লু ভাই বলে, ওকে দেব না বলেই তো এতদিন দেইনি। তখন সেখানে ডাব্লু ভাইয়ের ছেলে আসে, আর সে উগ্রভাবে মদ খাওয়ার জন্য টাকা চায়। ডাব্লু ভাইয়ের সংসারে তার বউ আর তার ছেলে রয়েছে। তার ছেলের নাম মঞ্চা। মঞ্চা খুবই উগ্র স্বভাবের, তবে তার উগ্র হওয়ার কারণ হলো সে কখনোই তার বাবার ভালোবাসা পায়নি। তার বাবা সবসময় ব্যবসা আর মেয়ে মানুষ নিয়ে পড়ে থাকে। এবার দেখানো হয় মন্দারকে। মন্দার হলো ডাব্লু ভাইয়ের ডান হাত। ডাব্লু ভাইয়ের যত 2 নম্বরই ব্যবসা আছে সব মন্দার সামলায়, কিন্তু মন্দার হলো শারীরিকভাবে অক্ষম। এই জন্য তার বউয়ের সঙ্গে মাঝে মধ্যেই ঝগড়া লেগে থাকে। আর ঠিক এই কারণেই মন্দারের বউ ডাব্লু ভাইয়ের সঙ্গে সময় কাটায়। মন্দার সেটার জন্য কিছুই বলে না। এটা হলো মন্দারের বউ, যার নাম লাইলি। একদিন রাতে লাইলি আর মন্দার গল্প করছিল, ঠিক তখনই ডাব্লু ভাইয়ের কল আসে। ডাব্লু ভাই তাকে বলে, তোর ছোটবেলার বন্ধুর পাখা গজিয়েছে, সরিয়ে ফেল রাস্তা থেকে, সাথে করে বঙ্কাকেও নিয়ে যাস। পরের দিন মন্দার বঙ্কাকে ফোন করে সব জানায়। পরের দৃশ্যে মোকাই আর এক ছেলেকে দেখানো হয়। ছেলেটা যখন তার বাইরের দিকে চলে যায়, মোকাই তখন একা হয়ে যায়। তখন সেখানে মন্দার আর বঙ্কা চলে আসে। তাকে বলে, চল সমুদ্রে পা বিছিয়ে মদ খাবো, বহুদিন ধরে একসাথে মদ খাওয়া হয় না। মোকাই প্রথমে না করলেও পরে চলে যায়। আসলে মোকাই যে সেদিন বক্তৃতা দিয়েছিল সেটা তো ডাব্লু ভাইয়ের বিরুদ্ধে ছিল, তাই ডাব্লু ভাই তাকে মেরে ফেলতে চায়। মোকাইকে মাছ সমুদ্রে নিয়ে যখনই মেরে ফেলতে চায়, তার আগে মোকাই বলে, মন্দা তুই বড় বোকা, নয়তো যে মানুষ পুরো বেলপুরে রাজা হওয়ার ক্ষমতা রাখে সেখানে ডাব্লু ভাইয়ের পাঁচাটা গোলাম। ডাব্লু ভাইয়ের কথা মতো মন্দার তার ছোটবেলার বন্ধুকে মেরে সমুদ্রে ফেলে দেয়। অন্যদিকে মঞ্চা সমুদ্রের পাশে হাঁটার সময় হাসির শব্দ শুনতে পায়। সে এগিয়ে গিয়ে দেখতে পায় মদনবাবুর ছোট বোন লাকুমণি ফন্টুসের সঙ্গে গল্প করছে। আসলে মঞ্চা লাকুমণিকে খুব পছন্দ করত, তাই সে রেগে গিয়ে মদনবাবুকে 2-4টা কথা শুনিয়ে দেয়। অন্যদিকে রাতের বেলা মন্দার আর বঙ্কা ফিরছিল। পথের মধ্যে মজনুবুরির সঙ্গে তাদের দেখা হয়। মন্দার যখন মজনুবুরিকে 100 টাকা দেয়, তখন সে বলে, এটাও ফেরত পাবি, তুই 50 আর তুই 50। এরপরে তারা ওখান থেকে ডাব্লু ভাইয়ের বাড়িতে চলে যায়। সেখানে ডাব্লু ভাই আর মদনবাবু বসে মদ পান করছিল। ডাব্লু ভাই তাদেরকে 50,000 করে টাকা দেয়। তারা দুজনে অবাক হয়ে একে অপর দিকে তাকায়, কারণ মজনুবুরির সঙ্গে তাদের কথা মিলে গেছে। ডাব্লু ভাই তার নিজের চেইন খুলে মন্দারকে দেয় লাইলিকে দেওয়ার জন্য। আর রাতে মদনবাবু মন্দারকে ফোন করে বলে সুতাহাটি নামের এক জায়গায় কিছুদিনের জন্য লুকিয়ে থাকতে, কারণ গেলপুরে নতুন অফিসার এসেছে। মোকাইকে খুন করার অপরাধে যাতে মন্দারকে ধরে না নিয়ে যায়, এর জন্য তাকে লুকিয়ে থাকতে বলে। অন্যদিকে মোকাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সাইকেলটা যখন পাওয়া যায় তখন পুলিশকে ইনফর্ম করা হয়। আর যে নতুন অফিসার এসেছে সে আসে তদন্ত করার জন্য। এই অফিসারের নাম হলো মুকুন্দরাম মুখার্জি। এই অফিসার আবার অন্যরকমের জিনিস, তার টাকার প্রতি কোনো লোভ নেই, লোভ শুধুমাত্র নারীদের প্রতি। পরের দৃশ্যে দেখা যায় সমুদ্রের পাশে মোকাইয়ের লাশ। মজনুবুরির ছেলে সমুদ্রে ডুব দিয়ে মোকাইয়ের সাইকেলের চাবিটি নিয়ে আসে। এদিকে মন্দার দুঃস্বপ্ন দেখে জেগে ওঠে। অন্যদিকে জোড়াভেরিতে সবাই আন্দোলন করছে। তাদের আন্দোলনের কেন্দ্রবিন্দু হচ্ছে মোকাইয়ের খুনের যেন ভালোমতো তদন্ত করা হয়। ডাব্লু ভাইয়ের মাছের আড়তের মধ্যে সবথেকে বড় আড়ত হচ্ছে জোড়াভেরি। এই জোড়াভেরির একপাশে বসে নতুন পুলিশ অফিসার আর মদনবাবু গল্প করছে। তখন সেখানে মঞ্চা আসে আর লোকগুলোর সঙ্গে ঝামেলা করে এবং মারধর করতে শুরু করে। মদনবাবু তাকে গিয়ে শান্ত করে। এদিকে সুতাহাটির একটা দোকানে বসে মন্দার খাবার খাচ্ছিল। তখন সে দেখতে পায় একটা দোকানের পোস্টারে কবিরাজের নাম্বার। তখন সে লুকিয়ে পোস্টারটি ছিঁড়ে নেয়, কারণ সে তো শারীরিক সমস্যায় রয়েছে। অন্যদিকে দেখা যায় মঞ্চার ডাব্লু ভাইকে এসে বলে, আমি ব্যবসা দেখব, তুমি বঙ্কা আর মদনকে মাথায় তুলে রেখেছ, তাই ওরা যখন তখন আমাকে অপমান করে। ডাব্লু ভাই তখন ছেলেকে তাড়িয়ে দেয়।
ডাবলু ভাই আসে জোড়াভেরিতে আর ফন্টুসকে জোড়াভেরির দায়িত্ব দিয়ে দেয়। ফন্টুস বঙ্কাকে সব ফোন করে বলে আর বঙ্কা বলে মন্দারকে। এসব শুনে মন্দার রেগে যায়, কারণ জোড়াভেরির দায়িত্ব তার পাওয়ার কথা ছিল। এদিকে ডাবলু ভাই বাসায় এসে লাইলির সঙ্গে ফোনে কথা বলছিল, সেটা তখন তার বউ শুনে নেয়। ডাবলু ভাইয়ের বউও জানতো তার হাজব্যান্ডের অ্যাফেয়ারের কথা, কিন্তু সে কিছুই বলতে পারতো না। আসলে ডাবলু ভাইয়ের বউয়ের সঙ্গে ডাবলু ভাইয়ের সম্পর্ক তেমন একটা ভালো চলছিল না। রাতের বেলা ডাবলু ভাই যখন লাইলির সঙ্গে ঘনিষ্ঠ হয়, তখন লাইলি তার কাছে বাচ্চা চায়। ডাবলু ভাই তখন না করে দেয়। লাইলি মন্দারকে ফোন করে আর ডাক্তার দেখিয়ে আসতে বলে। পরের দিন মন্দার পোস্টারের ঠিকানায় ডাক্তারের কাছে চলে যায়। এদিকে ডাবলু ভাইয়ের বউ আসে লাইলির কাছে এবং অনেক বকাঝকা করে সেখান থেকে চলে যায়। ডাবলু ভাইয়ের বউ চলে গেলে মন্দার লাইলিকে ফোন করে। মন্দার বলে ডাক্তার ওষুধ দিয়েছে। লাইলি তখন বলে, মন্দার, আমি যদি বলি মানুষকে খুন করতে, তুই কি খুন করতে পারবি? মন্দার বলে, কি হয়েছে? লাইলি বলে, তুই কবে আসবি? মন্দার জবাব দেয়, কাল সকালে চলে আসবো। পরের দৃশ্যে দেখা যায় মজনু বুড়ির সেই ছেলেটা দৌড়ে এসে তাকে বলে, বুড়ি পাজা ফিরছে। মজনু বুড়ি তখন নেমে বলে, রাজা ফিরছে। দেখা যায় মন্দার ফিরে এসেছে এবং এই প্রথমবারের মতো তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। লাইলি তখন বলে, তুই রাজা হবি, ডাবলু ভাইয়ের দিন শেষ। আমার কথা মতো যদি তুই মানুষ হতে পারিস তাহলে তোকে বাচ্চা দেব। পরের দৃশ্যে দেখা যায় মঞ্চা ফন্টুস আর লাকুমনির কিছু পার্সোনাল ভিডিও পাঠিয়ে দেয় মদনবাবুকে আর বলে মোকাইয়ের খুনের ব্যাপারটা ভোটের আগেই বলে দেবে সবাইকে। জনগণ যদি জানতে পারে মোকাইকে খুন কে করেছে তাহলে কেউ আর মদনবাবুকে ভোট দেবে না। মদনবাবু ডাবলু ভাইকে বলে মঞ্চাকে কিছুদিনের জন্য সুতাহাটের নতুন ঘটায় পাঠিয়ে দিন। তাই ডাবলু ভাই মন্দার আর বঙ্কাকে আসতে বলে। মঞ্চা যেহেতু ডাবলু ভাইয়ের কথা শোনে না, তাই ডাবলু ভাই তার বউকে দিয়ে মঞ্চাকে রাজি করায়। এদিকে লাইলি আর মন্দার একান্ত সময় কাটায়। তখন বঙ্কা আসে মন্দারকে ডাকতে। লাইলি বঙ্কাকে ভেতরে আসতে বললে বঙ্কার চোখ পড়ে লাইলির উপরে। তারপরে তারা দুজন যখন ডাবলু ভাইয়ের বাড়িতে আসে, ডাবলু ভাই মন্দারকে দায়িত্ব দেয় মঞ্চাকে সুতাহাটের বাড়িতে পৌঁছে দেওয়ার। ডাবলু ভাইয়ের কথা মতো রাতের বেলা বাইক নিয়ে বেরিয়ে পড়ে মন্দার আর মঞ্চা। রাস্তায় একটা দোকানে মদ কিনতে গেলে মুকুন্দরামের সঙ্গে মন্দারের কিছু কথা হয়। এদিকে লাইলি ঘরটাকে খুব সুন্দর করে মোমবাতি দিয়ে সাজায়। এদিকে বঙ্কা লাইলির কথা ভাবতে থাকে। অন্যদিকে ডাবলু ভাই লাইলির কাছে আসে। তখন বলে, কি ব্যাপার, আজ তুই নিজে ডাকলি যে? লাইলি বলে, আজকেই ডাকলাম, আর ডাকবো না। মন্দার আর মঞ্চা সেই সুতাহাটের বাড়িতে পৌঁছে যায়। বাড়ির কাজের লোকটার বউয়ের শরীর খারাপ ছিল, তাই মন্দার আর মঞ্চা তাকে বাসায় পাঠিয়ে দেয়। মঞ্চা যখন তার বাবার সঙ্গে কথা বলতে বেরোয়, তখন মন্দার তার মদের বোতলে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দেয়। মঞ্চা মদ খেয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকে। মন্দার তখন বাইক নিয়ে তার বাসায় চলে যায়। রাস্তায় যেতে যেতে তার ছোটবেলার বন্ধু মোকাইকে মনে পড়ে। তার বিয়েতে কতই না মজা করেছে সে। তার সাথে এটাও মনে পড়ে প্রথম থেকেই ডাবলু ভাই তার বউয়ের উপরে বাজে নজর দিচ্ছিল। গেলপুরে আসার সময় সমুদ্রের পাশে থাকা একটা সাইকেলে করে মন্দার তার বাসায় যেতে থাকে। ওই সময় সমুদ্রের পাশে একটা মেয়ের সঙ্গে ঘনিষ্ঠ হয় মুকুন্দরাম অফিসার। রাস্তায় যাওয়ার সময় মজনুবুরির সঙ্গে মন্দারের দেখা হয়। মন্দারের বাড়ি বিছানায় ঘুমাচ্ছিল ডাবলু ভাই। মন্দার বাড়িতে এসে বল্লম দিয়ে তাকে মেরে ফেলে। বাইরে অপেক্ষা করছিল ডাবলু ভাইয়ের ড্রাইভার। তখন ডাবলু ভাইয়ের বউর কল আসে এবং সে যখন ঘরে যায় গিয়ে দেখতে পায় ডাবলু ভাই মারা গেছে। ঠিক তখনই পেছন থেকে মন্দার তার মুখ চেপে ধরে এবং একটা গুলির আওয়াজ শোনা যায়। পরের দৃশ্যে দেখা যায় সমুদ্রের পাড়ে পড়ে আছে ডাবলু ভাইয়ের লাশ। সব লোক সেখানে এসে ভিড় করছে। লাইলিও ছুটে আসে আর সে অজ্ঞান হয়ে পড়ে যায় মুকুন্দরামের কোলে। বঙ্কা ফন্টুসকে বাইরে পাঠিয়ে দেয়। যেহেতু জোড়াবেরের দায়িত্ব তাকে দেওয়া হয়েছে, তাই যে কোনো সময় মন্দার তাকেও মেরে ফেলতে পারে। আর ডাবলু ভাইয়ের বউ মদনকে বলে মঞ্চা যেন এলাকায় না আসে, কারণ মঞ্চা যেহেতু একটু উগ্র স্বভাবের ছিল, তাই সে যেন ইলেকশনের আগে কোনো ঝামেলা তৈরি করতে না পারে, তাই তাকে দূরে রাখা হয়। মদন যখন মঞ্চাকে কল করে তখন মঞ্চার জ্ঞান ফেরে। আসলে মন্দার মঞ্চার মধ্যে অজ্ঞান হওয়ার ওষুধ মিশিয়ে দিয়েছিল, যাতে সে বাড়ি থেকে বের হলেও সে টের না পায় এবং তার বাবাকে মেরে সে আবার ওই বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। এরপরে মঞ্চা মন্দারকে ডেকে তোলে আর বলে, মন্দার, আমার বাবাকে কেউ মেরে ফেলেছে। মন্দার তখন মঞ্চাকে বলে, আমাকে 2 দিন সময় দাও, যে ডাবলু ভাইয়াকে খুন করেছে আমি তাকে নিজ হাতে মেরে ফেলবো। অন্যদিকে বঙ্কা ফন্টুসকে বাসে উঠিয়ে দেয়। তখন মন্দারও আসে গেলপুরে। জোড়াভেরিতে যারা কাজ করে তারা কিছুক্ষণ নীরবতা পালন করে। আপাতত জোড়াভেরির দায়িত্ব দেওয়া হয় মন্দারকে। মজনুবুরির কথা মিলে যায়, মন্দার হয়ে যায় রাজা। কিছুক্ষণ পর মন্দার আসে মুকুন্দরামের কাছে। সে মন্দারকে ডেকে পাঠিয়েছিল। মুকুন্দরাম বলে মন্দারে যে এই খুনটা করেছে সেটা সে জেনে গেছে। মুকুন্দরাম মন্দারের কাছে ঘুষ হিসেবে লাইলিকে চায়। মন্দার তখন রেগে যায়। মুকুন্দরাম বলে, আমাকে পাশে পেলে কিন্তু আপনারই লাভ। বাড়ি এসে মন্দার লাইলিকে বলে। লাইলি তখন রেগে যায় এবং সে রাজি হয় না। মন্দার তখন রেগে বলে, এতদিন তো রাত কাটাতে ডাবলু ভাইয়ের সঙ্গে, আমি তো কিছুই বলতাম না। আজকে আমার কথা শোন, তুই তো চেয়েছিলি যাতে আমি পুরো গেলপুরে রাজা হই, এখন মালিকের কথা শোন। রাতের বেলা মদনবাবু মুকুন্দরামকে তার বাসায় ডাকে নিমন্ত্রণের জন্য। মুকুন্দরাম খাবার দাবার শেষ করে যখন বেরোতে যায় তখন কনস্টেবলকে বলে, একটু নজর রেখো,
পরদিন বঙ্কা মদনবাবুকে সেই মজনুবুরির কথা বলে। মদনবাবু বলে তাহলে তো তার সঙ্গে দেখা করা দরকার। রাতে যখন তারা বেরিয়ে যায় তখন ফন্টুস আসে লাকুমনির সঙ্গে দেখা করতে। এদিকে সেই রাতে মুকুন্দরাম আসে লালির সঙ্গে সময় কাটাতে। অন্যদিকে মন্দার এসে মজনুবুরিকে ডাকে, কিন্তু সে সেখানে নেই। সেখানে মজনুবুরির ছেলেটা খাচ্ছিল। মন্দার বলে বুড়ি কোথায়? ছেলেটি বলে সে নেই। কে জানতে চাও আমাকে বলো। মন্দার বলে তুই কি জানিস? ছেলেটি বলে আমি সব জানি। তারপরে ছেলেটি বলে তুই পাজা, তুই রাজা। তারপরে অন্য কেউ রাজা, তুই পাজা। মন্দার বলে কবে আসবে সেই সময়? ছেলেটি বলে আগে রাক্ষস আসবে। মন্দার বলে আমাকে কে মারবে? আমি তাহলে আগে রাক্ষসকে মেরে ফেলবো। ছেলেটি বলে পারবি না। মন্দার বলে বুড়িকে ডাক, না হলে আমি যা জিজ্ঞাসা করছি তা বল আমাকে। কবে আসবে সেই সময়? কবে হবে এই সব? ছেলেটি তখন বলে আগে তোর বউ মাথায় উঠবে, তুই থাকবি পায়ের তলে, বাকি সব কালের কোলে। এই সব বলে সে দৌড়ে সেখান থেকে চলে যায়। মন্দার যখন ফিরে আসে তখন দেখা হয় বঙ্কা আর মদনবাবুর সঙ্গে। পরের দৃশ্যে দেখা যায় ফন্টুস যখন রাতের বেলা তার প্রেমিকের সঙ্গে দেখা করতে আসে তখন কনস্টেবল ফোন করে মুকুন্দরামকে জানিয়ে দেয়। আর এই খবর আবার মুকুন্দরাম মন্দারকে জানিয়ে দেয়। এখানে দেখা যায় সেদিন রাত্রে ড্রাইভারকে মন্দার মারেনি। মন্দার ফন্টুসকে মারার জন্য ড্রাইভারকে পাঠায়। এদিকে মদন আর বঙ্কা বাড়িতে ফিরলে জেনে যায় ফন্টুস ফিরে এসেছে। বঙ্কা মদনবাবুর বাড়ি থেকে ফন্টুসকে নিয়ে যখন তার বাড়ি থেকে ফিরছিল তখন ড্রাইভার ফন্টুসকে মারার পরিবর্তে ভুলে বঙ্কাকে মেরে ফেলে। এদিকে মন্দার বসে বসে মদ খাচ্ছিল। হঠাৎ করে সে এসে দেখতে পায় বঙ্কা তার সামনে বসে আছে। মন্দার ভয় পেয়ে পানিতে পড়ে যায়, কারণ সে তো জানতো বঙ্কা মারা গেছে। তাহলে এখানে কি করে আসলো? আসলে সে কল্পনা দেখতেছিল। অন্যদিকে লাইলি একটা রক্তমাখা চাদর ধুচ্ছিল। ডাবলু ভাইকে মারার পরে লাইলু হ্যালুসিনেশন করতে থাকে যে চাদরে রক্তের দাগ লেগে আছে। পরের দৃশ্যে দেখা যায় ডাবলু ভাইয়ের ছবিতে ধূপকাঠি দিতে থাকে এবং হঠাৎ করে রেগে যায়। তারপরে ধূপকাঠি ডাবলু ভাইয়ের ছবির দিকে ছুঁড়ে মারে আর ভোলাকে বলে ডাবলু ভাইয়ের ঘরটা খুলতে। সেখান থেকে ডাবলু ভাইয়ের পিস্তলটা নিয়ে নেয়। অন্যদিকে সকালবেলা ড্রাইভার যখন মন্দারের কাছে আসে তখন দেখতে পায় সে অজ্ঞান হয়ে পড়ে আছে। ড্রাইভার মন্দারের চোখে জল ছিটিয়ে দেয়। তখন মন্দার উঠে বসে। ড্রাইভার যে ফন্টুসকে মারতে পারেনি এর জন্য সে মন্দারের কাছে অনেক ক্ষমা চায়। মন্দার কিন্তু কোনো কথাই শোনে না। ড্রাইভারের পেটে বোতল ভেঙে ঢুকিয়ে দেয়। ড্রাইভার মারা যায়। অন্যদিকে মদন ও ফন্টুস আসে সুতাহারির বাড়িতে। বাড়ির কাজের লোক সব বলে দেয় তাদের সেদিন মন্দারের কথা শুনে সে বাড়িতে গিয়েছিল। এটা বলে সে কাঁদতে থাকে আর সবাই বুঝে যায় যে মন্দারই মেরেছে ডাবলু ভাইকে। মন্দার ফিরে এসে দেখতে পায় যে লাইলি সেই চাদরটা মেলছে যে চাদরে ডাবলু ভাইকে মেরেছে। মন্দার বলে কি হয়েছে? তখন লাইলি আবারও চাদরটি কাচতে শুরু করে। মন্দার ধমক দিয়ে বলে কি হয়েছে, পাগল হলে নাকি? লাইলি ভয় পেয়ে বলে চাদরে ডাবলু ভাইয়ের রক্তের দাগ যায়নি রে মন্দার। মন্দার লাইলিকে জড়িয়ে ধরে। অন্যদিকে দেখানো হয় মজনু বুড়িকে, যে কিনা ওই ছেলেটিকে মারছে, কারণ সে যে মন্দারকে রাক্ষসের ব্যাপারটা বলে দিয়েছে তাই। ছেলেটি চলে গেলে মজনু বুড়ি বিড়ালটাকে বলে জানিস কালা, ওকে বলেছে মানুষের থেকে দূরে দূরে থাকতে। কখন যে মানুষ মানুষকে খাবে কে জানে, সব খিদেরই দোষ, বোকা মানুষ রাক্ষস। অন্যদিকে মন্দার তার বউয়ের সাথে কথা বলতে থাকে আর বলে আজকে তার পাঁঠার মাংস খেতে ইচ্ছে করছে। লাইলি বলে না আনলে কি করবি, মেরে ফেলবি আমাকে? মন্দার লাইলিকে জড়িয়ে ধরে। ঠিক তখনই লাইলি কল্পনা করে ডাবলু ভাইকে। সে বিছানায় বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে লাইলির দিকে। উল্টো দিকে মন্দারও কল্পনা করে বঙ্কাকে, সেও তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপরে লাইলি মাংস আনতে যায়। অন্যদিকে ডাবলু ভাইয়ের বউ পিস্তল নিয়ে আসে মন্দারের বাড়িতে লাইলিকে মারার জন্য, কিন্তু মন্দার জোর করে ডাবলু ভাইয়ের বউর সঙ্গে শারীরিক সম্পর্ক করে ফেলে। এতদিন যে ডাবলু ভাই লাইলির সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিল তার বদলা সে নিয়ে নেয়। এটা ছেলেটি দেখে নেয় আর সে হাসতে থাকে। লাইলি মাংস নিয়ে এসে এসব দেখে পাথরের মতো দাঁড়িয়ে থাকে। অন্যদিকে মদনবাবুর বোন মুকুন্দরামকে 2টার দিক আসতে বলে বাড়িতে কেউ নেই তাই। এদিকে মন্দার দুপুরের ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। লাইলি কাজ সেরে সেই চাদরটা নিয়ে যায় যেটার উপরে ডাবলু ভাইকে মারা হয়েছে। সেই চাদরটা একটা প্লাস্টিকে ভরে নিয়ে যায়। মন্দার স্বপ্নে মৃত মানুষগুলিকে দেখতে পায়। ঘুম থেকে উঠে মন্দার লাইলিকে খুঁজে কিন্তু কোথাও পায় না। ঠিক তখনই বাড়ি বাইরে ছেলেটিকে দেখতে পায়, তার পিছনে তাকে মারার জন্য, কারণ ছেলেটি দেখে ফেলেছিল মন্দার ডাবলু ভাইয়ের বউর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। দৌড়াতে দৌড়াতে মন্দার দেখতে পায় সমুদ্রের পারে একটা নৌকায় একটি কাঠে লাইলির লাশ ঝুলছে। অন্যদিকে মুকুন্দরাম আসে লাকুমনির কাছে। মুকুন্দরাম জামা কাপড় খোলে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেই যাবে, ঠিক তখনই পেছন থেকে মদনবাবু আর ফন্টুস ভিডিও করে নেয় আর সেই ভিডিও দিয়ে মুকুন্দরামকে ব্ল্যাকমেইল করে। মুকুন্দরামকে দিয়ে মন্দারকে ডেকে পাঠায়। আসলে মদনবাবু বাড়িতেই ছিল। এটা মদনবাবু আর ফন্টুসের প্ল্যান ছিল। তারা প্ল্যান করে ফাঁসিয়েছে মুকুন্দরামকে। অন্যদিকে ছেলেটিকে ধরে ফেলেছে মন্দার আর তাকে জিজ্ঞাসা করে বল আমাকে কে মারবে।
ছেলেটি এটা শুনে খুব হাসতে থাকে। মন্দার ক্ষেপে গিয়ে ছেলেটির গলায় একটা রশি দিয়ে দেয় এবং গাছের সাথে ঝুলিয়ে রাখে। মজনু বুড়ি কাঠ নিয়ে এসে দেখতে পায় ছেলেটি ঝুলছে আর অন্যদিকে দড়ি ধরে দাঁড়িয়ে আছে মন্দার। মজনু বুড়ি বলে, ওকে ছেড়ে দে, না হলে কাল হবে তোর। মন্দার কোনো কথাই শোনে না, সে ছেলেটিকে মেরে ফেলে। মজনু বুড়ি রেগে গিয়ে বলে, তুই রাক্ষস। আসলে ছেলেটি যে রাক্ষসের কথা বলেছিল সেটা মন্দারকে উদ্দেশ্য করেই বলেছিল। অন্যদিকে ডাবলু ভাইয়ের বউ জল দিয়ে পুরো শরীর ধুচ্ছে। মঞ্চে আসে তার মায়ের সাদা শাড়িটা নিতে, সেই শাড়ি দিয়ে মন্দারকে মারার জন্য। অন্যদিকে মন্দারকে যেখানে আসতে বলেছিল মুকুন্দরামও সেখানে আসে। মজনু বুড়ি একটা বল্লম আর ওই ছেলেটির লাশ নিয়ে চলে যায়। মন্দার সমুদ্রের তীরে আসলে দেখতে পায় একটা নৌকার উপরে দুটো বাচ্চা নিয়ে বসে আছে লাইলি। মন্দার খুশি হয়ে তাদেরকে দেখে আর কথা বলতে থাকে লাইলির সাথে। আসলে ওটা লাইলি ছিল না, ছিল লাকুমণি। মন্দার লাকুমণিকে দেখে কল্পনা করছিল লাইলিকে। ঠিক তখনই পেছন থেকে ফন্টুস ও মঞ্চে এসে তাকে মারতে শুরু করে, কিন্তু তারা মন্দারের সাথে পেরে ওঠে না। হঠাৎ পেছন থেকে কেউ একটা বল্লম ছুঁড়ে মারে তার দিকে, আর সে বল্লম এসে লেগে মন্দারের গলায়। মন্দার মারা যায় ঠিক তেমন করে যেভাবে সে ডাবলু ভাইকে মেরেছিল। প্রথম সিনে মাছটা যেভাবে মারা গিয়েছিল, লাস্টের সিনেও মন্দার ঠিক সেভাবেই মারা যায়। আসলে বল্লমটা ছুঁড়েছিল মজনু বুড়ি। ছেলেটির কথা মিলে যায়। ছেলেটি বলেছিল রাক্ষসকে মন্দার মারতে পারবে না, মজনু বুড়ি মারতে পারবে। আসলে মন্দারই হলো সেই রাক্ষস। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আসলে লোভে পাপ, পাপে মৃত্যু। মন্দার যখন লোভের বশবর্তী হয়ে সব ক্ষমতা সে কুক্ষিগত করতে চেয়েছিল, তখন সে নিজেই বেঁচে থাকতে পারে না। আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে যে মানুষ যত বেশি বাড়ে তার পতন তত দ্রুত।